আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো আমাদের দেখছো এবং বাড়িতে পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে তোমাদের প্রথম প্রবন্ধটি নিয়ে আলোচনা করেছি। আজকে সেই প্রবন্ধটি আমরা শেষ করে দিব। এই প্রবন্ধের মধ্যে তোমরা কমেন্টস বক্সে যেসব প্রশ্নগুলো দিয়েছো তার মধ্যে কয়েকটি উত্তর আমি আজকে দেওয়ার চেষ্টা করব। আর এই প্রবন্ধ থেকে আর যদি কোনো ধরনের সমস্যা থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টস বক্সে অবশ্যই তোমরা সেই প্রশ্নটা লিখে দাও। তোমাদেরকে গত ক্লাসগুলোতে আমি লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে যে প্রশ্নগুলো তৈরি হতে পারে বোর্ড পরীক্ষায় এবং আমাদের এই প্রবন্ধ থেকে বের করা যায়, সবগুলো আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি এবং তোমরা এর কমেন্টসে উত্তরগুলো দিয়েছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা হাতে খাতা কলম নাও। আজকে আমি দেখব যে এই আমাদের সবচেয়ে ছোট একটি প্রবন্ধ, ইন্টারমিডিয়েটে তোমাদের এবছরের সিলেবাসের অন্তর্ভুক্ত যে প্রবন্ধটি আছে, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। এই প্রবন্ধটি সবচেয়ে ছোট একটি প্রবন্ধ, কিন্তু গুরুত্বের দিক দিয়ে সবচেয়ে বড় একটি প্রবন্ধ। কারণ যারা যেসব লেখক তৈরি হবে বাংলা সাহিত্যে, তারা যদি এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপদেশগুলো মেনে চলে, তাহলে তার লেখাটা সাবলীল হবে, মার্জিত হবে এবং তার প্রকাশভঙ্গির ক্ষেত্রে সাবলীলতা প্রকাশ পাবে। আমরা এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জেনেছি, তার জন্ম মৃত্যু সম্পর্কে জেনেছি এবং তার সাহিত্য রচনার যে তার গুণাবলী সম্পর্কে জেনেছি। তিনি বাংলা সাহিত্যে যে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হয়েছেন এবং তার হাত ধরেই যে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য উপন্যাসগুলো, শিল্পসম্মত উপন্যাসগুলো আমরা তার কাছ থেকে পেয়েছি, সেগুলো আলোচনা করেছি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস তার কাছ থেকে পেয়েছি, রোমান্সধর্মী উপন্যাস তার কাছ থেকে পেয়েছি, তার কাছ থেকে ইতিহাসমূলক উপন্যাস তার কাছ থেকে পেয়েছি। তো এছাড়াও তিনি প্রবন্ধ সাহিত্যেরও যে বিশাল একটি অংশ জুড়ে তার লেখনী চালিয়েছেন, সেগুলো আমরা আলোচনা করেছি। তার যে সাম্য রয়েছে, কৃষ্ণকান্তের উইল রয়েছে, কৃষ্ণকান্তের দপ্তর রয়েছে এবং কৃষ্ণচরিত, বিবিধ প্রবন্ধ, এসব সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং সবচেয়ে বেশি আমরা আলোচনার প্রাধান্য দিয়েছি আমাদের আলোচ্য সিলেবাসের অংশ, যেটি বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। এখানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আমি পয়েন্ট ধরে তোমাদের বোর্ডে লিখে দিয়েছি এবং দেখিয়েছি যে এখানে 13টি উপদেশ আমাদের প্রবন্ধকার আমাদের দিয়েছেন এবং 13টি উপদেশের মধ্যে আমাদের পরীক্ষায় যেভাবে থাকতে পারে, যেমন তুমি মনে করো যে 5 নম্বর উপদেশ কি দিয়েছেন বাঙালি নব্য লেখকদের প্রতি নিবেদন প্রবন্ধে, প্রবন্ধকার 5 নম্বর উপদেশ কি দিয়েছেন বা 9 নম্বর উপদেশ কি দিয়েছেন, 10 নম্বর উপদেশ কি দিয়েছেন। যেহেতু আমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে, সেহেতু এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা আমাদের রয়েছে। আজকে আমি বোর্ডে তোমাদের খুব সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নগুলো তৈরি করে দেখাবো এবং তোমরা হাতে খাতা কলম নিয়ে এই প্রশ্নগুলো এখনই তুলে নিবে, কারণ এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রিয় শিক্ষার্থী, আমরা 13টি উপদেশ আমরা বোর্ডে এখন লিখব এবং তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী 13টি উপদেশই মুখস্থ করে রাখবে এবং তোমাদের এটা মনে থাকবে যে কোনটা কত নম্বর উপদেশ, এটা তোমাদের পরীক্ষায় আসার মতো। তাহলে আজকে প্রিয় শিক্ষার্থী বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি তোমাদের এই উপদেশসমূহ লিখে দিই। যেমন প্রথম যে উপদেশটা আমরা পেয়েছি, তার যে আদেশটা রয়েছে বাঙালি নব্য লেখকদের প্রতি, আমরা প্রথমটা কি দেখতে পাই? প্রথম আমরা পেয়েছি 1 নম্বর, যশের জন্য লিখবেন না। তাহলে আমরা শুরুতে এভাবে দিতে পারি যে যশের জন্য তাহলে আমরা 1 নম্বর উপদেশ কি পেয়েছি? যশের জন্য লিখবেন না। তাই কিসের জন্য লিখবেন সেটা আমরা ব্যাখ্যা করে বলে দিয়েছি। আমরা শুধু মূল হিডিংসটা, মূল পয়েন্টটা আমরা মুখস্থ করে রাখবো। 2 নম্বর কি? টাকার জন্য লিখবেন না। 2 নম্বর, টাকার জন্য প্রিয় শিক্ষার্থী, তোমরা সাথে সাথে এগুলো তোমাদের খাতা কলম হাতে নিয়ে এটা লিখে ফেলো, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। 3 নম্বর আমরা কি লিখতে পারি? যে মনুষ্য জাতির মঙ্গল ও সৌন্দর্য সৃষ্টি। মনুষ্য জাতির মঙ্গল ও
সৌন্দর্য সৃষ্টি। তাহলে সাহিত্য রচনার উদ্দেশ্য আমরা দেখেছি যে সাহিত্য রচনার উদ্দেশ্য হলো মনুষ্য জাতির মঙ্গলজনক এবং সৌন্দর্য সৃষ্টি করে যেসব সাহিত্য, সে ধরনের সাহিত্য রচনা। আমরা 4 নম্বর লিখতে পারি উপদেশীভাবে। 4 নম্বর, অসত্য ধর্মবিরুদ্ধ পরনিন্দা প্রবন্ধ কখনো হিতকর নয়। তাহলে 4 নম্বর শিক্ষার্থী আমরা কি পেয়েছি? পরনিন্দা, পরচর্চা, পরধর্ম, ধর্মবিরুদ্ধ, অসত্য প্রবন্ধ, এই সব বিষয়ে যারা প্রবন্ধ লেখা হয় সেসব বিষয়ে প্রবন্ধ কখনো হিতকর, মানুষের কল্যাণকর হতে পারে না। 5 নম্বর আমরা কি দিতে পারি? যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। তাহলে 5 নম্বর কি পেয়েছি? যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। 6 নম্বর, যে বিষয়ে যাহার অধিকার নেই। আমরা বলছিলাম যে বিষয়ে যার পারদর্শিতা নেই সে বিষয়ে সে হস্ত চালনা করবে না বা লিখবে না, সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। যে বিষয়ে যার পারদর্শিতা নেই, পারঙ্গমতা নেই, অভিজ্ঞতা নেই, সে বিষয়ে সে হস্ত চালনা করবে না বা সে লিখবে না। আমরা তাহলে শিক্ষার্থী তোমরা এগুলো লিখে ফেলেছো, আমি এখনই মুছে দিই। তাহলে 6 নম্বর পেয়েছি। 7 নম্বর হলো 7, বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন না। বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন না, কারণ বিদ্যা যদি আমরা আলোচনা করেছিলাম যে বিদ্যা যদি থাকে তাহলে অবশ্যই সে বিদ্যা প্রকাশিত হবে তার লেখার মধ্য দিয়ে, তার বলার মধ্য দিয়ে, তার আচরণের মধ্য দিয়ে, আমরা লেখার মধ্য দিয়ে প্রকাশিত হবে। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত হয় বিদ্যা প্রকাশের চেষ্টা করে, নিজেকে প্রকাশের চেষ্টা করে, নিজেকে বারবার উপস্থাপনের চেষ্টা করে, তাহলে কি হবে? পাঠকের কাছে তা বিরক্তিকর হবে, লেখকের মতে তা পাঠকের কাছে বিরক্তিকর হবে। তাহলে 7 নম্বর বেশি বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন না। 8 নম্বর অলংকার প্রয়োগ বা রসিকতার চেষ্টা করবেন না। তাহলে আমরা 8 নম্বর বেসিক অলংকার প্রয়োগের ক্ষেত্রে আপনি ইচ্ছাকৃতভাবে, যেখানে বারবার আমরা আলোচনা করছিলাম যে বারবার পড়বেন, পড়ার ফলে যেটা আপনার কাছে ভালো শোনাবে না বা ভালো লাগবে না সেটা কেটে দেন। প্রাচীন বিধিও ছিল এরকম যে অযথা অলংকার প্রয়োগ যেখানে করা যাবে না সেখানে আমরা সেটা কেটে দিতে বলছেন। যেমন আমরা বইয়ের ভাষায় এভাবে দেখি যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সে স্থানটি কাটিয়ে দিবে, প্রাচীন বিধি আমরা আলোচনা করেছিলাম। আমরা তাহলে 9 নম্বর লিখতে পারি
অলংকার অলংকার বা ব্যঙ্গের স্থানটি অলংকার বা ব্যঙ্গের স্থানটি অলংকার বা ব্যঙ্গের স্থানটি বন্ধুদের বারবার পড়িয়ে বন্ধুদের বারবার পড়িয়ে প্রয়োজনে কেটে দেওয়া, বারবার পড়িয়ে প্রয়োজনে কেটে দেওয়া। তাহলে অলংকার সম্পর্কিত তার দুটি উপদেশ রয়েছে, একটা হলো 8 এবং 9। 8 নম্বর হলো অলংকার প্রয়োগ বা রসিকতার চেষ্টা না করা, আর 2 নম্বর হলো অলংকার বা ব্যঙ্গের স্থানটি বারবার বন্ধুদের পড়িয়ে শোনানো। যখন বন্ধুদের পড়িয়ে শোনানো হবে এবং প্রয়োজনে যদি সেটা কেটে দেওয়া যায় তাহলে কেটে দিতে হবে। 10 নম্বর, সব অলংকারের মধ্যে শ্রেষ্ঠ অলংকার সরলতা। আমরা আলোচনা করেছিলাম অলংকার যেটা রয়েছে শব্দালঙ্কার, অর্থালঙ্কার, এর মধ্যে সরলতার কোনো অলংকার নেই। কিন্তু লেখক বলেছেন যে অলংকার যদি সে পাঠকের জন্যই লেখা হয়, সেটা যদি সহজবোধ্য হয়, সহজভাবে পাঠকের সামনে উপস্থাপন করা যায়, তাহলে পাঠক সেটা সহজেই গ্রহণ করে নেবে। সেই হিসেবে সমস্ত কিছু লেখার মূল, সমস্ত অলংকারের মূল বলেছেন প্রবন্ধকার সরলতাকে। তাহলে 11 নম্বর আমরা দেখতে পাই, কাহারও অনুকরণ করিও না। কাহারও করণ না করা। তাহলে প্রবন্ধকার এখানে আমাদের 11 নম্বর যে উপদেশ দিয়েছেন সেটা হলো কাহারও অনুকরণ করিও না। কারণ কাউকে যদি অনুকরণ করা হয় তাহলে আমাদের স্বভাবজাত যেটা সেটা হলো তার দোষগুলো চলে আসে, তার গুণগুলো আসে না, তার দোষগুলোই তার অনুকরণের মধ্যে চলে আসে, লেখার মধ্যে চলে আসে, তার আলোচনার মধ্যে চলে আসে। এই জন্য বলছেন যে কাহার অনুকরণ করিও না। 12 নম্বর যদি আমরা আলোচনা করি, 12 নম্বর আছে, যে কথার প্রমাণ দিতে পারিবে না যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। তাহলে শিক্ষার্থী 12 নম্বর আমরা কি পেয়েছি? যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। 13 নম্বর আমরা আলোচনা করতে পারি যে বাংলা সাহিত্য বাংলার ভরসা। 13 নম্বর, সাহিত্য প্রবন্ধকারের মতে বাংলা সাহিত্য হলো বাংলার ভরসা। প্রিয় শিক্ষার্থী, খুবই ছোট একটি প্রবন্ধ, কিন্তু প্রবন্ধটিতে আছে গুরুত্বপূর্ণ কথা, খুব মানার মতো কথা, যেগুলো যদি মানা হয়, অনুসরণ করা হয়, তাহলে তার লেখার যেভাবে সুন্দর হবে, তার লেখাটা যত মাধুর্যপূর্ণ হবে, সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপদেশগুলোর মধ্যে দিয়ে গেছেন। এখন সবার মনে হয় তোলা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষাটি কীভাবে আসবে যে তার 8 নম্বর উপদেশ কী ছিল বা 9 নম্বর উপদেশ কী ছিল, এরকম আমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে উপদেশগুলো সমস্ত লেখা হয়ে গেছে।
এখন আমি দেখব এই প্রবন্ধের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হলো 1 নম্বরে আমরা প্রশ্ন লিখে ফেলব। বাংলার নব্য নিবেদন বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধ রচনার উদ্দেশ্য কী বা প্রবন্ধটির মূল বক্তব্য কী? এখানে আসতে পারে প্রবন্ধটির মূল বক্তব্য কী। 2 নম্বর আমরা দিতে পারি যশের জন্য লিখিবেন না লেখক কেন বলেছেন? যশের জন্য লিখিবেন না লেখক কেন বলেছেন? যশের জন্য লিখবেন না একথা লেখক কেন বলেছেন, বা লেখা ভালো হইলে যশ আপনি আসিবে, ব্যাখ্যা করো। 3 নম্বর আমরা দেখতে পারি যে 3 নম্বর অর্থের জন্য লিখিতে গেলে অর্থের জন্য লিখিতে গেলে লোকরঞ্জন প্রভৃতি রঞ্জন লোকরঞ্জন প্রবৃত্তি ওঠে, ব্যাখ্যা করো। এখানে কয়েক ধরনের প্রশ্ন আসতে পারে যে লেখক বা প্রবন্ধকার টাকার জন্য লিখতে নিষেধ করেছেন কেন, বা টাকার জন্য লিখিবেন না ব্যাখ্যা করো, বা অর্থের জন্য লিখিতে গেলে লোকরঞ্জন প্রভৃতি প্রবল হয়ে ওঠে, ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। আমরা 4 নম্বর আলোচনা করতে প্রশ্নভাবে তৈরি করতে পারি প্রাবন্ধিক কাদেরকে প্রাবন্ধিক কাদেরকে যাত্রাওয়ালা এবং প্রভৃতি নিচু ব্যবসার সাথে ব্যবসায়ীদের সাথে প্রাবন্ধিক কাদেরকে যাত্রাওয়ালা প্রভৃতি নিচু ব্যবসায়ীদের সঙ্গে তুলনা করেছেন এবং কেন করেছেন এবং কেন। আমরা এরপরের প্রশ্ন আমরা আলোচনা করে লিখতে পারি যে অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ, বলতে লেখক অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ
অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। মহাপাপ বলতে লেখক কি বুঝিয়েছেন? অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ বলতে লেখক কি বুঝিয়েছেন, বা সাহিত্যের উদ্দেশ্য কি, বা সাহিত্য উদ্দেশ্য সম্পর্কে লেখকের অভিমত কি? আমরা 6 নম্বর লিখতে পারি প্রশ্ন ভাবে, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। লেখক কেন নিষেধ করেছেন? লেখক প্রাবন্ধিক কেন হঠাৎ লিখেই তা ছাপানোর জন্য প্রাবন্ধিক যে নিষেধ করেছেন এবং কেন নিষেধ করেছেন? আমরা 7 নম্বর লিখতে পারি, সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর কেন? প্রাবন্ধিক সাময়িক সাহিত্যকে লেখকের পক্ষে অবনতিকর বলেছেন কেন? আট নম্বর আমরা দিতে পারি, যে বিষয়ে যাহার অধিকার নেই যে বিষয়ে যাহার অধিকার নেই সে বিষয়ে তাহার হস্তধারণ, যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ, তাহার অকর্তব্য। কেন বলেছেন? ব্যাখ্যা করো, দেওয়া যায়, ব্যাখ্যা করো। যে বিষয়ে যাহার অধিকার নেই সে বিষয়ে তার হস্তক্ষেপ বা তার লেখনী ধারণ অকর্তব্য। লেখক কেন বলেছেন বা ব্যাখ্যা করো। বঙ্কিমচন্দ্র, আমরা একটা প্রশ্ন তৈরি করতে পারি, বঙ্কিমচন্দ্র কোন জাতীয় লেখা? বঙ্কিমচন্দ্র কোন জাতীয় লেখা পরিহার করতে বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের লেখাকে পরিহার করতে বলেছেন? আমরা আরেকটা প্রশ্ন তৈরি করতে পারি এভাবে, বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায়। বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায়, উক্তিটি বিচার করো।
তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায়, উক্তিটি বিচার করো। বা এর ছাড়া লেখা যায় বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, প্রাবন্ধিক কেন এমন বলেছেন। আমরা একটা প্রশ্ন তৈরি করতে পারি এভাবে, অলংকার প্রয়োগ বা রসিকতা সম্পর্কে অলংকার প্রয়োগ বা রসিকতা সম্পর্কে লেখক কি বলেছেন। অলংকার প্রয়োগ বা রসিকতা সম্পর্কে লেখক কি বলেছেন। আমরা আরেকটা প্রশ্ন তৈরি করতে পারি, অলংকার ব্যবহারের প্রাচীন প্রাচীন ও এবং বর্তমান রীতি সম্পর্কে সম্পর্কে লেখকের অভিমত কি। লেখকের অভিমত কি। অলংকার প্রয়োগের ক্ষেত্রে প্রাচীন ও বর্তমান রীতি সম্পর্কে লেখকের অভিমত কি, লেখক কি মত দিয়েছেন। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা, সরলতা বলতে প্রাবন্ধিক সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা বলতে প্রাবন্ধিক কি বোঝাতে চেয়েছেন বা কি বুঝিয়েছেন। কাহারও অনুকরণ, আরেকটা প্রশ্ন আমরা লিখতে পারি, কাহারও অনুকরণ করিও না বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন। আমরা আরেকটা প্রশ্ন তৈরি করতে পারি এভাবে, বাংলা সাহিত্য বাংলার ভরসা লেখক কেন বলেছেন। বাংলা সাহিত্য বাংলার ভরসা লেখক কেন এমন বলেছেন। লেখক আমি এই প্রশ্নটা উপরে লিখে দিই তোমাদের, বাংলা সাহিত্য 15 নম্বর প্রশ্ন, তাহলে উপরে দেখো, বাংলা সাহিত্য বাংলার ভরসা। বাংলা সাহিত্য বাংলার ভরসা, লেখক কেন এমন বলেছেন।
বাংলা সাহিত্য, বাংলার ভরসা বলতে লেখক কি বুঝিয়েছেন বা কেন এমন বলেছেন, বা এছাড়া অন্য এভাবে হতে পারে যে কোন বিষয়গুলো রক্ষিত হলে বাংলা সাহিত্য উন্নতির দ্রুত বেগে ত্বরান্বিত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে উপদেশগুলো দিয়েছেন, আমি 1 থেকে শুরু করে 13 পর্যন্ত যে মূল টপিকসগুলো সেগুলো বোর্ডে লিখে দিয়েছি এবং তোমরা সবাই আশা করি সবাই খাতাতে তুলে নিয়েছো। এবং এর থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হতে পারে সেগুলো গত ক্লাসেও আমি তোমাদেরকে দিয়েছি এবং আজকেও আমি অন্যান্য যে এছাড়াও যে বাকি যে ছিল প্রশ্ন সেগুলো আজকে দিয়েছি। এগুলো তোমরা তুলে নিয়েছো গত সোমবারের ক্লাসে তোমরা দেখেছো আশা করি। এই যে তোমাদের ধারাবাহিক 4-5টা ক্লাস হলো এই বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, এই ক্লাসগুলো তোমরা পুনরাবার দেখতে থাকবে, তাহলে এই প্রবন্ধের কোনো জটিলতা তোমাদের থাকবে না। এছাড়াও যদি তোমাদের মনে কোনো ধরনের প্রশ্ন তৈরি হয় তাহলে অবশ্যই তোমরা ইনবক্সে তোমাদের কমেন্টসে তোমাদের সেই প্রশ্নগুলো দিয়ে দিবে, আমি যথাসম্ভব উত্তর দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের দেখা হবে। সেদিন বাড়ির কাজ তোমাদের থাকবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি, যেটি এবছর আমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ, এটি তোমরা বাড়িতে রিডিং করবে। এর বিস্তারিত আমি তোমাদের ক্লাসে আলোচনা করে দিব এবং কোথায় কোথায় প্রশ্ন তৈরি হতে পারে সেগুলো দেখিয়ে দিব। শিক্ষার্থী, তাহলে সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।